তো এটা আমার উপরই ছেড়ে দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের খুব ভালোভাবে এই কোর্সটা শেষ করে দিব এবং সবাই জিরো টু হিরো হয়ে যাবেন বাংলায় ইনশাল্লাহ। ঠিক আছে, তো এটা কোনো টেনশন করা লাগবে না আপনাদের। আসলে এখানে কারেন্ট চলে গেছিল কি, একটু প্রবলেম হচ্ছে কি, এই যে প্রাচীন যুগের একমাত্র যে নিদর্শন সেটা হচ্ছে চর্যাপদ। এই চর্যাপদ পড়লেই কিন্তু আমাদের, আর চর্যাপদ থেকে এখান থেকে অ্যাটলিস্ট 1 মার্ক আসে, কোন কোন বিসিএস এ দেখা গেছে এখান থেকে 2 মার্কও আসে। ঠিক আছে, এই যে সাহিত্যের যে 20 মার্ক, আমি বললাম সাহিত্যের জন্য 20 মার্ক আর ব্যাকরণের জন্য কত 15 মার্ক, টোটাল 35 বিসিএস এ, তাই তো? কিন্তু সাহিত্যে 20 এর কখনো কখনো বেশিও এসেছে, ব্যাপারটা বুঝলেন কিনা? তো সাহিত্যে কখনো কখনো 20 এর কি এসেছে, বেশি এসেছে। তার সাহিত্য আমাদের একটু বেশি গুরুত্ব দিয়ে পড়া লাগবে। ঠিক আছে, আর এই যেহেতু এটা মেজরিটি পার্সেন্ট, তো এখানে দেখেন চর্যাপদ, চর্যাপদ প্রথমে কি ধর্ম সম্পর্কিত, মানে আমাদের প্রাচীন যুগটা কি সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত। ঠিক আছে, তো প্রাচীন যুগ মূলত কি নিয়ে বলেন, আমাদের প্রাচীন যুগ হচ্ছে ধর্ম রিলেটেড, মানে ধর্ম নিয়ে। আর এই যে পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে মধ্যযুগ। আমাদের মধ্যযুগ আমরা এবার দেখব। দেখেন যে মধ্যযুগের যে সময়টা সেটা হচ্ছে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই মধ্যযুগটাও ধর্ম রিলেটেড, তবে এখানে আমরা ধর্ম ছাড়াও, এটাও ধর্ম, মূলত দেব দেবীর যেই ব্যাপার স্যাপার গুলো আমরা বিভিন্ন মঙ্গল কাব্য পাবো, যে দেব দেবী স্বপ্নে কি করে, দেবী কর্তৃক মূলত দেবী কর্তৃক স্বপ্নে কেউ আজ্ঞা পেল বা দেবী কর্তৃক স্বপ্নে কোনো দীক্ষা পেল, যে এই আমরা মঙ্গল কাব্য দেখবো, এখানে প্রেম ভালোবাসাও দেখবো। এখানে আছে যে মধ্যযুগের মধ্যে আমরা যেই মঙ্গল কাব্যগুলো আছে, ধর্মমঙ্গল, তারপরে হ্যাঁ চণ্ডী মঙ্গল, হ্যাঁ অন্নদা মঙ্গল, তারপরে এই যে মনসা, এগুলো আমরা দেখব। পাশাপাশি এখানে আমরা দেখব শ্রীকৃষ্ণ কীর্তন, যে রাধা কৃষ্ণের যে কাহিনী, হ্যাঁ তারপরে বৈষ্ণব পদাবলী রাধা কৃষ্ণের কাহিনী, কিন্তু সেটাকে চণ্ডীদাস কি করেছেন, একটা গ্রামীণ কাহিনী বানিয়ে ফেলে, এটা আমরা দেখবো এখানে। তো এই মধ্যযুগের আবার 3টা ভাগ আছে। মধ্যযুগের 3টা ভাগের মধ্যে প্রথমটা হচ্ছে এই যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত। এই 1201 থেকে 1800 সাল পর্যন্ত এই মধ্যযুগের মানে টোটাল ব্যাপ্তি, কিন্তু এই প্রথম অংশটুকু হচ্ছে 1201 থেকে 1500 সাল পর্যন্ত, আর পরের অংশটুকু হচ্ছে 1501 থেকে 1600 সাল পর্যন্ত, আর তারপরের অংশটা হচ্ছে 1601 থেকে 1800 সাল পর্যন্ত। ঠিক আছে, এই যে মধ্যযুগের 3টা ভাগকে এখানে দেখেন একজন ব্যক্তির নামে করা হয়েছে, সেই ব্যক্তিটা হচ্ছে শ্রী চৈতন্য। ঠিক আছে, তো চৈতন্য আসলে কোনো সাহিত্যিক নন বা কবি নন, তিনি একজন ধর্ম প্রচারক, তো তার নামে এটা করা হয়েছে, তিনি কিন্তু কোনো কাব্য লিখেননি। তো এই চৈতন্য পূর্ব মানে ওনার ধর্ম প্রচারের আগের যে সময়টুকু 1201 থেকে 1500 সাল পর্যন্ত, এটা হচ্ছে প্রাক চৈতন্য। ঠিক আছে, এই যে চৈতন্য, এই যে পরের যে অংশটুকু মানে চৈতন্য পরের অংশ 1601 থেকে 1800 সাল পর্যন্ত, আর ওনার ধর্ম প্রচারের যে সময়কালটা 1501 থেকে 1600 সাল পর্যন্ত, এ হচ্ছে চৈতন্য যুগ। ঠিক আছে, আর চৈতন্য পরবর্তী দেখেন এই যে 1601 থেকে আধুনিক 1801 আগ পর্যন্ত 1800 সাল পর্যন্ত এটা। তো এই যে আমাদের এই শ্রী চৈতন্য কি ছিলেন, কোনো কবি বা সাহিত্যিক ছিলেন না, কিন্তু তবু তার নামে কি এই মধ্যযুগের 3টা ভাগ। ঠিক আছে, এটা আমাদের একটু মনে রাখা লাগবে। আর এখানে প্রাক চৈতন্য যুগের আর একটা অংশ আছে, যে এই অংশটা আছে এখানে, এই অংশের মধ্যে আছে যে 1201 থেকে 1350 পর্যন্ত, কত বছর হলো মোট, 150 বছর। এই 150 বছরকে কিন্তু আবার অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ কেন বলা হয়, কারণ এই সময়টুকুতে কোনো উল্লেখযোগ্য কোনো সাহিত্য কি রচিত হয়নি, কোনো উল্লেখযোগ্য আমরা কোনো সাহিত্য এখানে দেখতে পাবো না, তার জন্য এটাকে অন্ধকার যুগ। তাহলে অন্ধকার যুগ কোনটা, এই যে আমাদের যে প্রাক চৈতন্য যে যুগটা আছে সেখানের যে প্রারম্ভিক অংশটুকু 1201 থেকে 1350 পর্যন্ত, এটাকে অন্ধকার যুগ বলা হয়। এই অন্ধকার যুগটা এজন্যই বলা হয়, মানে এই সময় হচ্ছে যে বাংলায় মুসলিম সাম্রাজ্য আর কি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই সময় হচ্ছে সেন বংশের পতন হয় আর কি, আর তুর্কি শাসন চলে আসে এই 1200 সালের পরে আর কি। তুর্কি শাসন যখন চলে আসে, তখন তুর্কি শাসন চলে আসার পর যে ব্যাপারটা হলো, যে এটা অনেকে এটার পক্ষেও অন্ধকার এই
অংশটুকুই। এটার জন্য দায়ী অনেকে মুসলমানদেরকে করেছে, মুসলমান শাসনকে করেছে, অনেকে আবার বলেছে যে না, মুসলমান শাসন আসার পরে আরো কি হয়েছে, ভালো হয়েছে। মানে জিনিসটা একটু বুঝেন, এই যে 1201 থেকে 1350 পর্যন্ত এটাকে অন্ধকার যুগ বলা হলো। তো এটার মানে যে অন্ধকার যুগের পক্ষে মুসলমানরা দায়ী, এই ব্যাপারে অনেকে মতামত দিয়েছেন। যেমন এই যে স্বয়ং সুনীতি কুমার বলেছেন, আবার সুকুমার যেই চট্টোপাধ্যায় আছে তিনিও বলেছেন যে মুসলমানরা শুধু এদেশের যে শাসন ব্যবস্থায় পরিবর্তন এনেছে তা না, তারা শাসন ব্যবস্থা আসার পর বিভিন্ন যেই অন্য ধর্মের যেই বিভিন্ন যে সাহিত্যকর্মগুলো বা বিভিন্ন ধর্মীয় ব্যাপারগুলোতে তারা অনেক হস্তক্ষেপ করা শুরু করে। ঠিক আছে, তো এটার ফলে কি এই সময়টাকে কিন্তু বন্ধা সময় বলা হয়, যে যাদের বাচ্চা হয় না তাদেরকে তো বন্ধ বলা হয়। তো এখানেও যেমন উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম নাই, তার জন্য এই সময়টাকে কি বলা হচ্ছে, বন্ধা সময়, বা এটাকে বলে আধার বা অন্ধকার সময় বলা হচ্ছে। কোন সময়টাকে, এই যে 1201 থেকে 1500 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হচ্ছে কি, আধার বা অন্ধকার, বা এটাকে বলছে বন্ধা সময় বলছে। মানে এখানে কোনো উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম হলো না। আবার এটার ডক্টর যে দীনেশ চন্দ্র তিনি আবার বলেছেন যে না, এখানে যখন তুর্কি আক্রমণ করলো তখন ইরান, ইরাক বা মধ্যপ্রাচ্যের যে শাসক গোষ্ঠীরা আসলো, তারা আসার ফলে তারাও কিন্তু বাঙালি হয়ে গেছে। মিডল ইস্ট থেকে এসে তারাও কিন্তু এই বাংলা জয় করার পরে তারাও বাংলা সাহিত্য মানে কারো কারো মতামত। আর কারো কারো মতামত যে না, মুসলমানরাই এই কি অন্ধকার যুগটা ঘটিয়েছিল, এই যে প্রাক চৈতন্যের কি কোন অংশটুকু 1201 থেকে 1350 পর্যন্ত, এই যে 150 বছরটা। ঠিক আছে, এটাকে কি বলা হয়, অন্ধকার যুগ বলা হয়, বা আধার যুগ বলা হয়, বা বন্ধা যুগ বলা হয়। এখানেও যদিও কিছু সাহিত্যকর্ম পাওয়া গেছে তিনটা মতো, তো সেগুলো আমরা যখন মধ্যযুগ পড়বো সেই ব্যাপারে আমরা আরো বিস্তারিত জানবো। আর আরেকটা কথা এখানে কিন্তু মনে রাখবেন যে এই যে ইনি কিন্তু কোনো কি কবি বা সাহিত্যিক না, কিন্তু তারপরেও তার নামে কি এই যে যুগ বিভাজনটা হয়েছে। তিনি ধর্ম প্রচারক, তার সময়ের আর কি পূর্বে প্রাক চৈতন্য, আর তার সমকালীন যেটা সেটা হচ্ছে চৈতন্য, আর তার পরবর্তী যেটা সেটা হচ্ছে এইটা 1601 থেকে 1800 সাল পর্যন্ত, এটা হচ্ছে চৈতন্য পরবর্তী যুগ। ঠিক আছে, তো আমরা এবার পরের অংশে চলে যাই, আধুনিক যুগে চলে যাই। আধুনিক যুগ হচ্ছে এই যে 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। এটারও আবার তিনটা ভাগ আছে। এই যে রবীন্দ্র পূর্ব যুগ, রবীন্দ্র পূর্ব যুগ, আর একটা আছে রবীন্দ্র যুগ, আর একটা আছে কি রবীন্দ্র পরবর্তী যুগ। এই রবীন্দ্র পূর্ব যুগটা আবার, এটার আবার আরেকটা নাম আছে, আমি এখানে নিচে লিখি, এটার আরেকটা নাম হচ্ছে ক্লাসিক। ঠিক আছে, ক্লাসিক, বা বাংলায় আমরা বলতে পারি ধ্রুপদী। কি বলতে পারি, ধ্রুপদী। ক্লাসিক বা ধ্রুপদী ব্যাপারটা কি, এটা রবীন্দ্রনাথের এটা রবীন্দ্রনাথের নামে। রবীন্দ্রনাথ কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন সাহিত্যিক, আর শ্রী চৈতন্য কিন্তু কোনো সাহিত্যিক নয়, এটা কিন্তু আপনাদের মনে রাখা লাগবে। তো রবীন্দ্রনাথের যে পূর্ব যুগটা আর কি 1801 থেকে 1900 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হতো আহমেদ রকি। ভাইয়া কিভাবে ক্লাসে ঢুকবো? ভাইয়া আপনি তো ক্লাসেই আছেন, তার জন্যই তো হচ্ছে কমেন্ট করতে পারছেন। ঠিক আছে, ক্লাসে না থাকলে তো কমেন্ট করতে পারতেন না ভাইয়া। ভাইয়া আজকের দিনটা একটু কষ্ট করেন, ঠিক আছে, আমি এটার একটা রেকর্ডিং ক্লাসও বা রেকর্ডেড একটা ক্লাসও দেব, প্রবলেম নেই। নেক্সট দিন থেকে আশা করা যায় যে নেটের প্রবলেম থাকবে না। ঠিক আছে, আজকের দিনটা একটু কষ্ট করে আপনারা ক্লাস করেন, পরবর্তী দিন থেকে আর এই নেটের প্রবলেম আশা করছি থাকবে না। ঠিক আছে, আর এটার যদি প্রবলেম হয় আমি এটার একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিব আপনাদের গ্রুপে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো যাই হোক, পরের অংশে আমরা চলে আসি। আচ্ছা, আমরা অল্প একটু শেষ করব। আমরা এই যে চর্যাপদটা আমরা নেক্সট দিন পড়বো, সমস্যা নেই। তো আমরা এখানে যে ব্যাপারটা পড়বো, যে ব্যাপারটা পরের ব্যাপারটা হচ্ছে কেন বলা হচ্ছে ক্লাসিক বা ধ্রুপদী।
ক্লাসিক বা ধ্রুপদী এই কারণে, কারণ এই সময়ে যে সাহিত্য কর্মগুলো হয়েছিল সেই সাহিত্য কর্মগুলোর আবেদন আগে যেমন ছিল, অতীতকালে যেমন ছিল, মানে এগুলো মানে যখন লেখা হয়, সাহিত্য কর্মগুলো যখন সৃষ্টি হয় তখন থেকে বর্তমান পর্যন্ত এগুলোর আবেদন একটুকু ফুরায়নি। আগে যেরকম মানুষের মনকে যেমন এগুলো আকর্ষণ হতো, মানুষ এগুলো পরে যেমন আনন্দিত বিমোহিত হতো, এখনো সেটাই হয়। যেমন আমরা পড়েছি না, বাগানের মাথার উপর হ্যাঁ চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, এটা আমাদের মায়েরা পড়েছে, মায়েদের মায়েরা পড়েছে, ঠিক আছে। আবার আমরা পড়ছি, হ্যাঁ আমাদের পরের জেনারেশন পড়বে, ঠিক আছে। এই যে এগুলোর আবেদন কখনো শেষ হয় না, তার জন্য এটা ক্লাসিক বা ধ্রুপদী। তারপরে এরকম আছে না যে একদা ছিল না জুতা চরণ যুগলে, ঠিক আছে, একদা কি আমার জুতা ছিল না, তো তারপরে ওখানে যাওয়ার পরে তার জন্য কি ভয়ে ভয়ে বা লুকিয়ে লুকিয়ে আমি কি যাচ্ছি সেখানে, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে একজনের পাই নাই, আমার তো জুতা নাই ভাই, কিন্তু একজনের কি দুঃখটা যদি আমরা চিন্তা করি তাহলে নিজের দুঃখটা কতক্ষণ থাকে। এটাই হচ্ছে কি ধ্রুপদী বা ক্লাসিক, এগুলোর আবেদন কখনো শেষ হবে না। তারপরে আরো আছে না, কি যাতনা বিষে বুঝিবে শিখছে প্রবাসী বিষে অংশীদারে, বিষের জ্বালা যার সেই বুঝে, বিষের জ্বালা যার সেই বুঝে, যে আসলে যন্ত্র যার জ্বালা সেই বুঝে, এরকম একটা কথা আছে। তো যে এগুলো দেখেন, এগুলোর আবেদন কখনো শেষ হবে না, তার জন্য এগুলো হচ্ছে ক্লাসিক বা ধ্রুপদী। আরো আছে, আরো আছে দেখেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই যে এগুলো আমার জেনারেশনে পড়ে, আমাদের আগের জেনারেশনে পড়ছে, ফিউচারেও পড়বে, এগুলোর আবেদন কখনো শেষ হবে? দ্যাটস হোয়াই এটা কি ক্লাসিক বা ধ্রুপদী। এবার রবীন্দ্র যুগ, রবীন্দ্র যুগটাকে আবার কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে রোমান্টিক যুগ। কি বলা হচ্ছে? রোমান্টিক যুগ। কত থেকে কত? 1901 থেকে 1940 পর্যন্ত এটাকে রোমান্টিক যুগ বলা হচ্ছে। এখন রোমান্টিক যুগটা একটু খুব সংক্ষেপে বুঝাবো, আমরা এগুলো যখন পড়বো, আধুনিক যুগে যখন যাব তখন আরো ডিটেলস জানবো। রোমান্টিক যুগটা দেখেন, আগের যুগের প্রেমটা কিরকম ছিল। আগের যুগে এই যে রবীন্দ্র যুগটাই কিন্তু রোমান্টিক যুগ, ঠিক আছে। তো রবীন্দ্রনাথের একটা গান শুনেননি আপনারা, যে আমার পরানো যাহা চাই তুমি তাই। আচ্ছা আমি শুরু করে বলছি না, আপনারা একটু এই গানটা বুঝে নিন, যে আমারও পরানো যাহা চাই তুমি তাই। তারপরে কি বলা হয়েছে? তুমি সুখ যদি নাহি পাও, হ্যাঁ যাও সুখেরই সন্ধানে যাও, ঠিক আছে। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝারে, আরো কিছু নাহি চাই গো। আমি তোমাকে হৃদয়ে পেয়েছি, ঠিক আছে। তোমাকে হয়তো আমি সেই অর্থে পেলাম না, বাস্তবিক অর্থে, কিন্তু আমি তোমাকে হৃদয়ে কি পেয়েছি, আর বেশি কিছু আমার কি চাই না। তোমাকে হৃদয়ে পেয়েছি, আর বেশি কিছু চাই না। দিস ইজ রোমান্টিক। আর আধুনিক যুগে আমরা রোমান্টিক বলতে কি বুঝি? হ্যাঁ প্রথম মাসে পটাবো, পরের মাসে হাত ধরবো, তারপরের মাসে বাকিগুলো বুঝে নিয়েন, তারপরের মাসে এইটা, ঠিক আছে। এইটা হচ্ছে ভোগবার চলে আসছে, ঠিক আছে। যখন আপনি স্পর্শ করলেন, এটাকে আমরা রোমান্স বা রোমান্টিক বুঝি, ঠিক আছে। কিন্তু এটা আসলে তখন যখন আপনি স্পর্শ করলেন, তখন কিন্তু আপনারা সেই রোমান্টিক প্রেমটা থাকলো না, তখন আপনি কি হয়ে গেলেন? ভোগবাদী হয়ে গেলেন, ঠিক আছে। বা তখন আপনার কি কামনা বাসনা গুলো আপনি কি করলেন? ফুলফিল করলেন। আপনার কোনো দৈহিক চাহিদা থাকবে না, যেটা হচ্ছে রোমান্টিক যুগে কোনো দৈহিক কামনা বাসনা থাকবে না, যে আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরই সন্ধানে যাও। তুমি আমার কাছে সুখী না হলে, আমার কাছে সুখ না পেলে তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, সুখের সন্ধান করো, ঠিক আছে। তো আমি তোমাকে কি ওভাবে বেঁধে রাখছি না, আমি পসেসিভ না, ঠিক আছে। এটা হচ্ছে কি রবীন্দ্র যুগটা, তাহলে কি রোমান্টিক যুগ। রোমান্টিক ব্যাপারটা কি, এখানে কিন্তু কোনো কি থাকবে না, কামনা বাসনা থাকবে না, ঠিক আছে। যে আমি কি করবো, হাত ধরবো, স্পর্শ করবো, আর ডট 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 বাকিগুলো বুঝে নিয়েন। তো এগুলো হচ্ছে রোমান্টিক নয়। রোমান্টিক হচ্ছে যে আপনি কি করবেন, মন থেকে ভালোবাসবেন, ঠিক আছে। সেখানে আপনার কোনো কি থাকবে না, চাওয়া পাওয়া থাকবে না, ঠিক আছে। এই যে এরকম নিঃস্বার্থ হতে হবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের এইটা গানটা বললাম, এটা ছিল আসলে রোমান্টিক যুগ। এখন দেখেন রবীন্দ্র পরবর্তী যে যুগ 1941 সাল থেকে বর্তমান পর্যন্ত, এটাকে আমরা আবার বলি অ্যান্টি রোমান্টিক যুগ।
অ্যান্টি রোমান্টিক যুগ। অ্যান্টি রোমান্টিক যুগটা আবার কিরকম? অ্যান্টি রোমান্টিক কিরকম? অ্যান্টি রোমান্টিকে পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডবদের নাম আমি একটু লিখে দিই। আমি এখানে সবার নাম লিখছি না, আপনারা একটু বুঝে নিন, আমি বলে দিচ্ছি। অবুজ, বিশু, অবুজ বিশু, অতে হচ্ছে অমিয় চক্রবর্তী, আর বুতে হচ্ছে বুদ্ধদেব বসু, ঠিক আছে? আর জতে জীবনানন্দ দাস, আর বিতে বিষ্ণু দে, আর সুতে সুধীন্দ্রনাথ দত্ত, ঠিক আছে? কয়জনের নাম বললাম দেখি কে আগে কমেন্টে লিখতে পারেন। আমি একবার বলে দিয়েছি, অতে অমিয় চক্রবর্তী, আর বতে বুদ্ধদেব বসু, আর জতে কি জীবনানন্দ দাস, আর বতে কি বিষ্ণু দে, আর সতে কি সুধীন্দ্রনাথ, ঠিক আছে? এই যে 5 জন, এরা হচ্ছে, ইনাদের মাধ্যমে মূলত অ্যান্টি রোমান্টিক মানে রবীন্দ্র পরবর্তী যে যুগটা সেটার সূচনা হলো। এখন রোমান্টিক তো বুঝলেন যে সেখানে কোনো দৈহিক কামনা বাসনা এগুলো থাকবে না। আর অ্যান্টি রোমান্টিকটা কিরকম? অ্যান্টি রোমান্টিকটা আমি এখানে যেমন একটা গানের মাধ্যমে আপনাকে বুঝালাম যে আরো পরানো যাহা চাই। রোমান্টিক যুগটা কিরকম করে? স্যাক্রিফাইস করে, সেখানে কোনো পসেশন রাখে না, সেখানে কোনো কামনা বাসনা থাকবে না, আপনার কি কোনো স্পর্শ নেই, পিওর প্রেম যেটা। হ্যাঁ, কিন্তু এখনকার যুগে পিওর প্রেম করলে বলবে যে ছেলের কোনো প্রবলেম আছে, 6 মাস প্রেম করছি, ছেলে হাতটা পর্যন্ত ধরে না, বলছে না এই ছেলে চলবে না, ডেট এক্সপায়ার, ঠিক আছে? হ্যাঁ, মেয়েও মানে না যে না ছেলের প্রবলেম আছে, ঠিক আছে? তো এখনকার প্রেম গুলো এরকম, আর এটাকে কি রোমান্টিক ভাবা হয় যে হাত ধরবে, হ্যাঁ হাগ করবে, ঠিক আছে? এই যে এভাবে আর কি প্রেম হবে, এটা আসলে কি না, এটা আসলে এই সাহিত্যর বিবেচনায় এটা কিন্তু কি নয়, রোমান্টিক নয়, এটা অ্যান্টি রোমান্টিক, ঠিক আছে? ভোগবাদে চলে গেল, ঠিক আছে? নিজের কামনা বাসনাগুলোকে প্রায়োরিটি দেওয়া হলো, সেটা হচ্ছে এই অ্যান্টি রোমান্টিক যুগ। অ্যান্টি রোমান্টিক যুগের যে কবিরা, পঞ্চপাণ্ডবের কথা বললাম, পঞ্চপাণ্ডবের কথা কে কে লিখেছেন একটু দেখি। কেউই লিখেননি, সাবাস। প্রিয়াঙ্কা ঘোষ লিখেছেন, অমিয়, বুদ্ধদেব, জীবনানন্দ। বাকি দুইটা কই ভাইয়া? আর কে লিখেছে? আচ্ছা, কেউ লিখেছে হয়তো। যাই হোক, এখানে হচ্ছে আমরা পরের অংশে চলে যাই এবার। তো এখানে ছিল কি ক্লাসিক, না আমরা ক্লাসিক পড়ে ফেলেছি, রোমান্টিক পড়ে ফেলেছি, এবার অ্যান্টি রোমান্টিক পড়বো আমরা, তাই না? আর কে? কামরুন নাহার। কামরুন নাহার সবগুলো লিখেছে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ, জীবনানন্দ, বুদ্ধদেব বসু, বিষ্ণু দে। থ্যাংক ইউ কামরুন নাহার। আচ্ছা, এবার বিতে হচ্ছে বিষ্ণু দে। বিতে কি যেন বলেছিলেন? বিতে হচ্ছে বিষ্ণু দে। কে বলেছে বিতে কি যেন? এস এম স্বর্ণা। বিতে বিষ্ণু দে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরের অংশে চলে আসি। পরের অংশ হচ্ছে অ্যান্টি রোমান্টিক। অ্যান্টি রোমান্টিকটা একটু পড়াই। অ্যান্টি রোমান্টিক একটা কবিতা আপনাদেরকে পড়াবো, জীবনানন্দ দাশের, যে সুরঞ্জনা ওইখানে যেও না, বলো না কথা ওই যুবকের সাথে, সুরঞ্জনা ওইখানে যেও না। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিল? আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝারে, আরো কিছু না চাই গো। আর কিছু চাই না? তাকে ভালোবাসতে পেরেছি, তাকে মনে জায়গা দিতে পেরেছি, এনাফ, ঠিক আছে? আর তার কাছে আমার কোনো দাবি নাই। কিন্তু এই অ্যান্টি রোমান্টিক আলারা কি বললো? সুরঞ্জনা ওইখানে যেও না, বলো না কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা। কে বলছে? অ্যান্টি রোমান্টিক যুগের কে বলছে? জীবনানন্দ দাশ বলছে, ঠিক আছে? তবে আরেকটা কথা আছে, যে কি কথা তাহার সাথে, তার সাথে আধুনিক যুগ, ঠিক আছে? আধুনিক বয়ফ্রেন্ডরা বলে না যে পাসওয়ার্ড নিয়ে ঝামেলা করে, পাসওয়ার্ড নিয়ে ঝামেলা করে না, পাসওয়ার্ড দেখা গেছে যে কে নিয়ে আছে পাসওয়ার্ড, বান্ধবী মানে এটা গার্লফ্রেন্ড, তার পাসওয়ার্ড বয়ফ্রেন্ডের কাছে, আর যে বয়ফ্রেন্ড তার পাসওয়ার্ড হচ্ছে গার্লফ্রেন্ডের কাছে, এরকম হয়ে যায়। তো এটা পসেসিভ, ঠিক আছে? যে যে প্রেমিকাকে কি অনেক মানে আঁকড়ে রাখবে, কোথাও কি না, ঠিক আছে? অনেক মানে ভোগবাদী একটা মনোভাব, এটাই হচ্ছে রবীন্দ্রনাথের পরবর্তী অ্যান্টি রোমান্টিক, ঠিক আছে? তো আমরা প্রথমে বলছিলাম এটা হচ্ছে ধর্ম সম্পর্কিত, এখানেও আছে ধর্ম আছে, প্রেম আছে। আবার এখানে আমরা দেখতে পাবো যে এই দেবদেবী কাহিনী আছে, যে শ্রীকৃষ্ণ কীর্তন আছে, বৈষ্ণব পদাবলী আছে। হ্যাঁ, ওই যে দেবী কর্তৃক আখ্যা পেয়ে কি মঙ্গল কাব্য আছে, মঙ্গল কাব্য আছে, হ্যাঁ, মনসা আছে, চণ্ডী মঙ্গল আছে, অন্নদা মঙ্গল আছে, ঠিক আছে? তারপর এখানে আমরা প্রণয় উপাখ্যান পাবো। প্রণয় উপাখ্যান কি? প্রণয় মানে প্রেম, আর উপাখ্যান মানে হচ্ছে কি
উপাখ্যান মানে কাহিনী, প্রেমের কাহিনী পাবো এখানে, অনুবাদ সাহিত্য পাবো, ঠিক আছে, খনার বচন, ডাক খনার বচন এগুলো পাবো, ঠিক আছে, ময়মনসিংহ গীতিকা পাবো, নাচ সাহিত্য পাবো, এগুলো এখানে পাবো আমরা অনেক বেশি। কিন্তু আমাদের এই প্রাচীন যুগটা তেমন কিছু নাই। এবং আমরা অ্যান্টি রোমান্টিকের কথা বলছিলাম, তো অ্যান্টি রোমান্টিক ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে। এই যে সুরঞ্জনাকে কোথায় যেতে দিচ্ছে না, কোথায় বাঁধছে সুরঞ্জনা, ওইখানে যেও না, বলো না কথা ওই যুবকের সাথে। তো এই একটা গান আছে না, বালিকা আমার প্রেমের পদ দিও না এমন জনকে। হ্যাঁ, এই যে এরকম বাধা বিপত্তি দেয়, যে তাকে বারণ করে নিজের সাথে ছাড়া অন্য কারোর সাথে, তাকে কি তুমি আমার না তো আর কারো না, ঠিক আছে, এরকম একটা মনোভাব কাদের, এই অ্যান্টি রোমান্টিকদের। অ্যান্টি রোমান্টিকের পঞ্চপাণ্ডবকে, এই পঞ্চপাণ্ডবের নাম মনে রাখবেন। আমরা এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলোর ব্যাপারে আরো বিস্তারিত জানবো। আর যদি ভিডিওতে আরো প্রবলেম হয়, আমি প্রমিস করছি হ্যাঁ, যে আমি আপনাদেরকে এগুলো না বোঝানো পর্যন্ত কিন্তু আমার শান্তি হবে না আর কি। অবশ্যই আমি ভিডিওটা পরে চেক করে দেখবো, অনেকের নিজেদেরই প্রবলেম হয়, পরে বলে না, ঠিক আছে। যদি প্রবলেম আমি ভিডিও হলে কিন্তু সুন্দর প্রবলেম হয়। তো তারপরে আজকে আমরা সাউন্ডেও যেহেতু প্রবলেম হচ্ছে, আমরা এই যে চর্যাপদের পরে অবশ্যই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ক্লাসে চর্যাপদটা সম্পূর্ণ শেষ করে ফেলবো। মানে বুঝেছেন, প্রথমটা কি ধর্ম সম্পর্কিত, পরেরটাও ধর্ম আছে, প্রেম আছে, দেব দেবীর কাহিনী আছে, ঠিক আছে। আর পরে এই অংশটুকু হচ্ছে বিজ্ঞান সম্মত বা কি বলবো, বাস্তব বলবো, ঠিক আছে, এটা এটা রিয়েলিস্টিক, হ্যাঁ, রিয়েল সব ঘটনাগুলো এখানে কি করা হবে, এই সাহিত্যের বৈশিষ্ট্য, ঠিক আছে। বিজ্ঞান তাহলে কিসের বেসিসে ভাগ করা হয়েছে এরকম যদি বলা হয়, তাহলে প্রথমটা দেখেন, প্রথমটা ধর্ম রিলেটেড ছিল, ধর্ম সম্পর্কিত, বৌদ্ধ ধর্মের যে সহজিয়া সম্প্রদায় ছিল তাদের রিলেটেড এই প্রাচীন যুগটা, ঠিক আছে। আর পরের যুগটাতে দেখেন ধর্ম আছে, প্রেম আছে, আরো অনেক কিছু আছে এখানে। আর এটা থেকে সম্মত বাস্তব যে জিনিসগুলো, সেগুলো এখানে কি বর্ণনা করা হয়েছে আধুনিক যুগে। তো আমাদের অনেক কষ্টের মধ্যেও আজকে অনেকেই ভিডিওটা দেখছেন, এই যে 60 জন এখনো আছেন ধৈর্য ধারণ করে। আশা করি আপনারা ফিউচারে ভালো কিছু করবেন। ভাই কষ্ট করে কথা বলছেন, কেউ শুনতে পাচ্ছে না, স্যার বাদ দেন, বোঝা যাচ্ছে না ভাই। আচ্ছা, সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, সরি ভাইয়ারা, নেক্সট দিন ইনশাআল্লাহ এই সাউন্ডের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা আমি এখন কেটে দিচ্ছি, আপনারা তারপরে একটু চেক করে দেখবেন যে সবকিছু ক্লিয়ার। পরের ক্লাস হচ্ছে 19 তারিখ ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে, এবং সামনের যে প্রবলেম আছে সেই সবগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।